তবুও নিশ্চিত হওয়ার জন্যে ছবিটা আমরা হাতসুমি হিদাকাকে আগে থেকে চেনে এমন কয়েকজনকে দেখালাম, যে সম্পাদকদের কুনিহিতর বাসায় নিয়মিত যাতায়াত ছিল এবং প্রতিবেশীদের। তাদের প্রত্যেকেই নিশ্চিত করল ছবিটা হাতসুমির। এখন প্রশ্ন হচ্ছে, হিদাকার প্রাক্তন স্ত্রীর ছবি কেন নিজের কাছে রাখবে ননোগুচি, তাও ওরকম একটা জায়গায়? এখানে খুব বেশি ভাবনা চিন্তার কিছু নেই। যার অ্যাপ্রন অ্যাপার্টমেন্টটায় পাওয়া গেছে, নেকলেসটা যাকে উপহার দেওয়ার জন্যে কেনা হয়েছিল, অনিকাওয়াই ননোগুচির সম্ভাব্য সহযাত্রী, আর কেউ নয়, কুনিহিকো হিদাকার প্রাক্তন স্ত্রী হাতসুমি হিদাকা। ভ্রমণের কাগজপত্রে হাতসুমি নামটা বদলে হাতসুকো লেখা হয়েছে। সেই সময় হিদাকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল সে, অর্থাৎ ননোগুচির সাথে তার সম্পর্কটাকে পরকীয়া বলা যায়। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাদের সম্পর্কটা তৈরি হয়েছিল 7 বছর আগে। হিদাকা এবং ননোগুচির আবারও দেখা হবার পর। আমি এখন মোটামুটি নিশ্চিত যে হিদাকাকে খুন করার মোটিভের সাথে এই ব্যাপারটা জড়িত। ওসামু ননোগুচি কুনিহিকো হিদাকার গোস্ট রাইটার হিসেবে কাজ করছিল। এই থিওরিতে ফিরে যাওয়া যাক। সব প্রমাণ সেদিকেই নির্দেশ করছে। কেবলমাত্র ননোগুচির মোটিভ নিয়ে ধোঁয়াশা কাটেনি। টাকা পয়সা লেনদেনের কোনো প্রকার প্রমাণ আমরা খুঁজে পাইনি। তাছাড়া বেশ কয়েকজন সম্পাদকের সাথে কথা বলে যা বুঝেছি, সাহিত্য জগতে সাফল্য এনে দিতে পারে এরকম কোনো লেখার দাবি একজন লেখকের পক্ষে এভাবে ছেড়ে দেওয়া আসলেই বড় কঠিন, হোক না সেটা টাকার জন্যে। কিন্তু এমনটা কি হতে পারে ননোগুচির কোনো প্রকার ঋণ ছিল হিদাকার কাছে, আর এখানেই কোনো একভাবে হাতসুমি হিদাকা ঘটনার সাথে জড়িয়ে আছে? এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হবে না যে হিদাকা তাদের দুজনের অবৈধ সম্পর্কের বিষয়ে জেনে গিয়েছিল। ওসামু ননোগুচিকে সে বাধ্য করত উপন্যাসগুলো লিখতে, বিনিময়ে মুখ বন্ধ রাখবে সে। কিন্তু সেক্ষেত্রে হাতসুমির মৃত্যুর পরেও কেন লেখা থামায়নি ননোগুচি? ওসামু ননোগুচি আর হিদাকাদের মধ্যে আসলে কি হয়েছিল সেই বিষয়ে খোঁজখবর নিলেই কেবলমাত্র সত্যটা জানা যাবে হয়তো। এছাড়া রায় হিদাকাকে হাতসুমির মৃত্যু নিয়ে ননোগুচির বলা ওই কথাটাও ভুলে গেলে চলবে না। এমন একটা কথা কেন বলল সে? সিদ্ধান্ত নিয়ে নিলাম, হাতসুমির মৃত্যুর ব্যাপারে আরও খোঁজখবর নেব। ডাটাবেজে একটা সার্চ করে জানলাম 5 বছর আগে মার্চ মাসে মারা যায় সে। রাত 11টার দিকে বাসার পাশের দোকান থেকে একটা জিনিস কিনতে যাওয়ার পথে ট্রাক মেরে দেয়। দুর্ঘটনাটা যেখানে ঘটে সেখানে বেশ তীক্ষ্ণ একটা বাঁক ছিল, যে কারণে হাতসুমিকে দেখতে পায়নি চালক। বৃষ্টি হচ্ছিল সেই রাতে, রাস্তায় কোনো জেব্রা ক্রসিংও ছিল না। আদালতে বিচারক বলেন যে ট্রাক ড্রাইভারের অমনোযোগিতার কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। এই ধরনের কেসে সচরাচর যা বলা হয় আর কি। কিন্তু নথিপত্র অনুযায়ী ড্রাইভার লোকটা কখনো দোষ স্বীকার করেনি। তার ভাষ্যমতে হাতসুমি নাকি হঠাৎ লাফ দিয়ে তার ট্রাকের সামনে এসে পড়েছিল।
পথচারীদের রাস্তায় গাড়ি চাপা দেবার পরে বেশিরভাগ চালকই এই একই কথা বলে। ট্রাফিক পুলিশেরাও এই অজুহাত শুনতে শুনতে ক্লান্ত। এই কেসের ক্ষেত্রে চালক যদি সত্যি কথা বলেও থাকে, দুর্ভাগ্যবশত অন্য কেউ সেই মুহূর্তে রাস্তায় উপস্থিত ছিল না। সুতরাং তার কথা সত্যি না মিথ্যে তা যাচাই করার কোনো উপায় নেই। তর্কের খাতিরে ধরে নিলাম ট্রাক চালকের কথাই ঠিক। সেক্ষেত্রে ননগুচির বক্তব্য বিবেচনায় নিলে দুটো সম্ভাবনা দাঁড়ায়, আত্মহত্যা অথবা খুন। খুন করার জন্যে কেউ যদি আসলেও ধাক্কা দিয়ে থাকে হাতসুমিকে, তাকে অবশ্যই দেখতে পাওয়ার কথা ট্রাক চালকের। তেমনটা হলে আদালতে সেই ব্যক্তির কথা অবশ্যই উল্লেখ করত সে। এখানে যৌক্তিক অনুমান এটাই বলে যে ননগুচির ধারণা হাতসুমি আত্মহত্যা করেছে। কিন্তু এই ভাবনাটাই বা তার মাথায় আসবে কেন? তার কাছে কি কোনো প্রমাণ ছিল? হাতসুমি কোনো বিদায় চিঠি বা চিরকুট পাঠিয়েছিল তাকে? নাকি ওসামু ননগুচি জানত কোনো একটা কারণে আত্মহত্যার চিন্তাভাবনা করছে হাতসুমি? হয়তো তাদের পরকীয়াই সেই কারণ। হয়তো হাতসুমির স্বামী জেনে ফেলেছিল পরকীয়ার ব্যাপারে। হিদাকা তাকে ছেড়ে চলে যাবে এই ভয়েই কি সে আত্মহত্যা করেছিল? মোদ্দা কথা, আমাকে হাতসুমির ব্যাপারে আরও তথ্য জোগাড় করতে হবে। চিফের অনুমতি জোগাড় করে মাকিমুরাকে সাথে নিয়ে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। শিনোদাদের বসবাস ইয়োকোহামার কানাজাওয়া ওয়ার্ডে, বনেদি এক পাড়ায়। বাড়ির সামনে বিশাল বাগান। কানাজাওয়া পাহাড়ি এলাকা। গাড়ি বেশ সাবধানে চালাতে হয়। আমি শুনেছি হাতসুমির বাবা মা দুজনেই বেঁচে আছেন। তবে সেদিন তার বাবা বাইরে ছিলেন, তাই কেবল মার সাথেই কথা হলো। ছোটখাটো গড়নের, পরনের পোশাক একদম পরিপাটি। ভদ্রমহিলার নাম ইউমি শিনোদা। আমাদের দেখে খুব একটা অবাক হলেন না তিনি, বরং বললেন যে আমাদের আসতে এত দেরি হয়েছে দেখেই বিস্মিত হয়েছেন তিনি। কুনিহিকো হিদাকার হত্যাকাণ্ডের খবর সংবাদপত্রে প্রকাশিত হবার পর থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। জানতে চাইলাম প্রয়াত কন্যার স্বামীর সম্পর্কে তার ধারণা কেমন ছিল। লেখকরা যেমন হয়, একটু খামখেয়ালি ধরনের, দ্রুত মেজাজ হারাতো। হাতসুমি একবার আমাকে বলেছিল, কাজ নিয়ে কোনো ঝামেলায় পড়লে মেজাজ একদম সপ্তমে চড়ে থাকতো হিদাকার। তবে আমার মতে স্বামী হিসেবে চমৎকার ছিল ও। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিত সব বিষয়ে। ভদ্রমহিলা কথাগুলো মন থেকে বলছেন নাকি স্রেফ বলার জন্যে বলছেন তা বুঝতে পারছি না। বয়স্ক মানুষদের, বিশেষ করে নারীদের মাথায় কি ঘুরছে তা আন্দাজ করা মুশকিল। মহিলার ভাষ্যমতে কুনিহিকো হিদাকা এবং হাতসুমির পরিচয় হয়েছিল একটা ছোটোখাটো বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করার সময়। সেখান থেকে একটা প্রকাশনীতে চাকরি নিয়ে চলে যায় কুনিহিকো হিদাকা। এর কিছুদিনের মধ্যেই দুজনে বিয়ে করে। তার অল্প কয়েকদিন পরেই সেরা তরুণ লেখকের পুরস্কারটা পায় হিদাকা। তখন চাকরি ছেড়ে লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ করে সে। ঘন ঘন চাকরি বদলায় এমন কারো হাতে মেয়েকে তুলে দেওয়ার ব্যাপারে
একটু সন্দিহান ছিলাম আমি আর আমার স্বামী। তবে ওদের কখনো টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়তে হয়নি। আর একবার যখন হিদাকার উপন্যাসগুলো বেস্ট সেলারের তালিকায় উঠে যায়, মেয়ের ভালো থাকা নিয়ে আমাদের মন থেকে সমস্ত দুশ্চিন্তাও দূর হয় চিরতরে। কিন্তু দুর্ঘটনাটা, আপনার যত টাকাই থাকুক না কেন, ভাগ্যের হাত থেকে নিস্তার নেই। মিসেস শিনোদার চোখের কোণে পানি জমলেও আমাদের সামনে কাঁদলেন না তিনি। 5 বছর লম্বা সময় একজন মানুষের পক্ষে শোক সয়ে নেয়া শেখার জন্যে। দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি, তাই তো? জিজ্ঞেস করলাম। কুনিহিকো তেমনটাই জানিয়েছিল আমাদের। হাতসুমি নাকি স্যান্ডউইচ কেনার রুটি কিনতে বেরিয়েছিল। ট্রাক ড্রাইভারের দাবি হাতসুমি হঠাৎ লাফ দিয়ে রাস্তার মাঝে এসে পড়েছিলেন। সেটাই তো শুনেছি, কিন্তু আমার মেয়ে এরকম অস্থির স্বভাবের কখনোই ছিল না। তার চরিত্রের সাথে ভীষণ বেমানান ব্যাপারটা। তবে ও যেখান দিয়ে রাস্তা পার হবার চেষ্টা করেছিল সেটা ভীষণ বিপজ্জনক একটা জায়গা। বাঁকের কোণে আড়াল থেকে দেখা যায় না কিছু, আর হাতসুমিও তাড়াহুড়াই ছিল। দুর্ঘটনার আগে কুনিহিকো হিদাকার সাথে ওনার সম্পর্ক কেমন যাচ্ছিল? এই প্রশ্নটা শুনে বেশ অবাক হলেন মিসেস শিনোদা। ঠিকঠাকই তো, এই কথা জিজ্ঞেস করছেন কেন? বিশেষ কোনো কারণ নেই। অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবনের কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকার কারণে চারপাশে মনোযোগ দিতে পারে না। দ্রুত জবাব দিলাম আমি। আমার যতদূর মনে আছে সবকিছু ঠিকঠাকই ছিল। নতুন একটা উপন্যাসের কাজে হাত দিয়েছিল কুনিহিকো, তাই মাঝে মাঝে কিছুটা নিঃসঙ্গ বোধ করত হাতসুমি, এর বেশি কিছু না। আর কিছু? আসলে এসব তো অনেক আগের কথা। ইদানিং সব কিছু মনে রাখতেও কষ্ট হয়। তবে এর বেশি আর কিছু ও আমাকে বলেনি খুব সম্ভবত। বলেছিল ওদের বাসায় মাঝে মাঝে আসতো ওসামি নোনোগুচি। উনি তো বোধহয় কুনিহিকোর বন্ধু, লেখক হবার ইচ্ছে ছিল যার। এ সময় আমার মনে হলো ওসামু নোনোগুচির সাথে যদি আসলেই পরকীয়ার সম্পর্ক থাকতো হাতসুমির, তবে নিজের মাকে নিশ্চয়ই এই ব্যাপারে কিছুই বলবে না সে। ভদ্রমহিলা নিশ্চয়ই ভাবছেন আমি এসব নিয়ে কেন কথা বলছি। ওসামু নোনোগুচির বিষয়টা জানালে এসব প্রশ্নের সম্মুখীন হতে হতো না আমাকে। কিন্তু চিফ অনুমতি দেননি এই ব্যাপারে কিছু বলার। চোখে সন্দেহ নিয়েই ভেতরে ঢুকে আমার চাওয়া ফটোর অ্যালবামগুলো নিয়ে আসলেন তিনি। একটা প্লাস্টিকের বক্সে রাখা ছিল ওগুলো। আমি আর ডিটেকটিভ মাকিমুরা সবগুলো অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম। অ্যালবামগুলোর এই মহিলাই যে ওসামু নোনোগুচির বাসায় খুঁজে পাওয়া ছবিটার সেই মহিলা, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। প্রতিটা ছবিতে টাইম স্ট্যাম্প দেয়া এক কোণায়, তাই নোনোগুচির সাথে হাতসুমির সম্ভাব্য যে সময়ে পরকীয়া চলছিল সেই সময়ের ছবিগুলো চোখে পড়ল। আমি ছবিগুলো দেখে কোনো সূত্র পাওয়া যায় কি না সেটা বোঝার চেষ্টা করলাম। এবারেও মাকিমুরাই প্রয়োজনীয় ছবিটা খুঁজে পেল। নীরবে আমার দিকে বাড়িয়ে দিল সেটা। কেন এই ছবিটা বিশেষভাবে ওর নজর কেড়েছে তা বুঝতে অসুবিধে হলো না আমার। মিসেস শিনোদার কাছে
অনুমতি চাইলাম অ্যালবামটা 1 সপ্তাহ আমাদের হেফাজতে রাখার। সন্দিহান দৃষ্টিতে তাকালেও মানা করল না সে। হাতসুমির আর কি কিছু আছে আপনার কাছে? কিছু গয়নাপাতি আর জামা কাপড়। কুনিহিকো যেহেতু দ্বিতীয় বিয়ে করেছে, তাই খুব সম্ভবত এগুলো আর ওই বাসায় রাখতে চায়নি। চিঠি বা পোস্টকার্ড জাতীয় কিছু নেই? না মনে হয়। আপনারা চাইলে আমি আরেকবার ঠিক মতো দেখতে পারি। হাতসুমির কাছের কোনো বন্ধুর নাম মনে আছে আপনার? কাছের কেউ বলে ভেতরে চলে গেলেন ভদ্রমহিলা। কিছুক্ষণ পর একটা নোটবুক হাতে নিয়ে ফিরলেন। এটা আমাদের অ্যাড্রেস বুক। ওর কয়েকজন বন্ধু বান্ধবের নাম এখানে আছে। 3 জনের নাম আমাদের বেছে দিলেন তিনি। 2 জন হাতসুমির স্কুলের বন্ধু, আর একজন সেই বিজ্ঞাপনী সংস্থার প্রাক্তন সহকর্মী, যেখানে হিদাকা আর হাতসুমি একসাথে কাজ করত। 3 জনই নারী। তাদের নামধাম আর যোগাযোগের নম্বর টুকে নিলাম আমি। অফিসে ফিরেই হাতসুমির বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করে দিলাম আমরা। স্কুলের বান্ধবী 2 জনের সাথে কথা বলে জানা গেল যে বিয়ের পর তাদের খুব বেশি যোগাযোগ হয়নি হাতসুমির সাথে। তবে শিজুকো নাগানো নামের সহকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল হাতসুমির। এমনকি মারা যাওয়ার কিছুদিন আগেও ফোনে কথা হয়েছিল 2 জনের। শিজুকো আমাদের বলে, প্রথম দিকে কিন্তু হাতসুমির নজরে পড়েননি মিস্টার হিদাকা। একদম প্রথম দর্শনে প্রেম এটাও বলা যাবে না, কিন্তু মিস্টার হিদাকা বারবার চেষ্টা করতে থাকেন। পেশাগত ব্যক্তিগত কোনো ক্ষেত্রেই ব্যর্থতা মেনে নেবার মতো মানুষ ছিল না সে। আর হাতসুমিও একটু লাজুক আর চুপচাপ স্বভাবের। একটা পর্যায়ে গিয়ে আর মানা করতে পারেনি। মিস্টার হিদাকা যখন তাকে প্রপোজ করে, তখনও হয়তো পুরোপুরি নিশ্চিত ছিল না হাতসুমি, কিন্তু তাকে রাজি করিয়ে ফেলে মিস্টার হিদাকা। তবে আমি এটা বলবো না যে বিবাহিত জীবনে অসুখী ছিল ও। ভালোই দিন কাটাচ্ছিল। যদিও মিস্টার হিদাকা পুরোপুরি লেখক বনে যাবার পর একটু মানসিক চাপের মধ্যে পড়ে যায়। লেখালেখির সময় তো নির্দিষ্ট কোনো রুটিন মানত না হিদাকা, তাই আর কি। তবে কখনো অভিযোগও করেনি সে। ফোন কলটার ব্যাপারে জিজ্ঞেস করলে শিজুকো বলে, আমি ফোন দিয়েছিলাম ওকে। যদিও বলার মতন ওরকম কিছুই ছিল না। ও সব সময় যেভাবে কথা বলে সেভাবেই বলেছিল। ঠিক কি কথা হয়েছিল পুরোপুরি মনে নেই আমার। তবে খুব সম্ভবত কোথায় শপিংয়ে যাওয়া যায় আর নতুন রেস্তোরাঁর বিষয়ে আলাপ করেছিলাম। আসলে এরকম টুকটাক ব্যাপারেই কথা হতো আমাদের মধ্যে। দুর্ঘটনার খবরটা শুনে অবাক হয়েছিলাম খুব। এতটাই যে কাঁদতেও ভুলে গেছিলাম। তবে শেষকৃত্যে গিয়েছিলাম। শেষকৃত্যে কুনিহিকো হিদাকাকে কেমন দেখেছিল সেটা জিজ্ঞেস করলাম এবারে। এরকম লোকেরা তো খুব একটা আবেগ দেখায় না কখনোই, কিন্তু সেদিন মিস্টার হিদাকাকে দেখেই বোঝা যাচ্ছিল ভীষণ কষ্ট পেয়েছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না 5 বছর হয়ে গেল ওর মারা যাওয়ার। ওসামু নোনোগুচির ব্যাপারে জিজ্ঞেস করলে বলল, কে? হিদাকার খুনি? সে অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছিল কি না আমার মনে নেই। অনেক লোক ছিল তো অনুষ্ঠানে। পুলিশ এতদিনে
হাতসুমির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে কেন? খুনের সাথে এসবের কি কোনো সম্পর্ক আছে? হাতসুমির মার সাথে কথা বলার দুদিন পর ডিটেকটিভ মাকিমুরা আর আমি গেলাম ওসামু নোনোগুচির সাথে হাসপাতালে দেখা করতে। প্রথমে তার ডাক্তারের সাথে কথা বললাম। ভদ্রলোককে দেখে মনে হলো ঝামেলার মধ্যে আছেন। তিনি চাইছেন যত দ্রুত সম্ভব সার্জারিটা সেরে ফেলতে, কিন্তু রোগী সম্মতি দিচ্ছে না। নোনোগুচির মতে সার্জারিতে লাভ হওয়ার সম্ভাবনা কম হলে সে বরং সার্জারি না করে আরও কয়েকটা দিন বেশি বাঁচতে চায়। সার্জারির কারণে তার মৃত্যু ত্বরান্বিত হবার কোনো সম্ভাবনা আছে? ডাক্তারকে জিজ্ঞেস করলাম। আসলে এসব ব্যাপারে কিছুই বলা যায় না। সম্ভাবনা তো আছেই অবশ্যই, কিন্তু ফলাফল ভালো হবার সম্ভাবনাও যেহেতু আছে, ডাক্তার যত দ্রুত সম্ভব সার্জারিটা করে ফেলতে চান। এই কথা শুনে আমরা নোনোগুচির ঘরে গেলাম। বসে বসে একটা বই পড়ছিল সে। আগের তুলনায় একটু শুকিয়ে গেলেও চেহারা দেখে তুলনামূলক ভালোই মনে হলো তাকে। আসুন, আপনাদের কথাই ভাবছিলাম। অনেক দিন দেখা নেই। চেহারা দেখে খানিকটা সুস্থ মনে হলেও গলার স্বরে কোনো জোর নেই ওসামুর। আরেকটা অনুরোধ আছে আমার, বললাম। ওসামু নোনোগুচিকে কিছুটা হতাশ মনে হলো। আপনি দেখি নাছোড় বান্দা, নাকি ডিটেকটিভ হতে হতে এরকম বনে যায় সবাই? জবাবে কিছু না বলে ডিকশনারিতে খুঁজে পাওয়া হাতসুমির ছবিটা দেখালাম তাকে। একদম জমে গেল নোনোগুচির চেহারা। মুখ খুলেও বন্ধ করে নিল। পরিষ্কার বুঝতে পারছি যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কোনো মতে বলল কিছুক্ষণ পরে। বুঝতে পারলাম যে এই একটা শব্দ বলতেই তার বেগ পেতে হচ্ছে। কুনিহিকো হিদাকার প্রাক্তন স্ত্রীর ছবি আপনার কাছে কেন, তাও ওরকম একটা জায়গায়? জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো নোনোগুচি। ভাবছে। তার চেহারা থেকে নজর হটালাম না আমি। আমার কাছে হাতসুমির ছবি আছে তো কি হয়েছে? জানালা থেকে মুখ না ফিরিয়ে অবশেষে বলল সে। আপনার কেসের সাথে এটার কোনো সম্পর্ক নেই ডিটেকটিভ। সেই সিদ্ধান্ত আমাদের নিতে দিন। আপনাদের সত্যি কথাটাই বলছি। তাহলে এই ছবিটার ব্যাপারে কিছু বলুন দয়া করে। বলার মতো কিছু নেই তো। ওর একটা ছবি তুলেছিলাম, কিন্তু দেওয়ার কথা মনে ছিল না, ব্যাস। আর সেটা বুকমার্ক হিসেবে ব্যবহার করতেন। সামনে পড়েছিল, এজন্যে হয়তো। ছবিটা কোথায় তোলা আর কবেকার? দেখে তো মনে হচ্ছে রাস্তার পাশের কোনো রেস্তোরাঁ। ভুলে গেছি, ওদের দুজনের সাথে প্রায়ই ঘুরতে বের হতাম আমি। নানা রকম উৎসবে যেতাম। ওরকমই কোনো একটাই হয়তো। কিন্তু ছবিতে তো কেবল হাতসুমিকেই দেখা যাচ্ছে কোনো দম্পতির সাথে কোথাও ঘুরতে গিয়ে। কেবলমাত্র একজনের ছবি তোলার বিষয়টা একটু কেমন না? দেখতেই তো পাচ্ছেন, একটা রেস্তোরাঁয় তোলা। হিদাকা হয়তো বাথরুমে গিয়েছিল। সেবারের আর কোনো ছবি আছে আপনার কাছে? আমি তো বুঝতেই পারছি না এটা কোথাকার ছবি। আপনাকে কিভাবে বলবো? কোনো একটা অ্যালবামে হয়তো আছে। আমি ফেলেও দিয়ে থাকতে পারি সেটা। যাই হোক, আমার মনে নেই। বোঝাই যাচ্ছে যে ভীষণ অস্বস্তিতে ভুগছে ওসামু নোনোগুচি। আরও দুটো ছবি বের করে
তার সামনে রাখলাম। ছবি দুটোই ফুজি পর্বতের সামনে তোলা। এগুলোর কথা তো আপনার মনে আছে, তাই না? ছবিগুলোর দিকে তাকালো সে। খেয়াল করলাম একবার ঢোক গিলল। আপনার একটা অ্যালবাম থেকেই ছবিগুলো খুঁজে পেয়েছি আমরা। এগুলোর কথা নিশ্চয়ই ভোলেননি। মাথা ঝাঁকালো ননগুচি। কবে যে তোলা হলো ঠিক মনে পড়ছে না। তার কণ্ঠ দুর্বল শোনাচ্ছে এখন। দুটো ছবি এক জায়গায় তোলা। আর আপনার মনে নেই কোথায়? সরি। ফুজি নদী। একদম ঠিকঠাকভাবে বললে ফুজি নদীর পাশে রেস্ট এরিয়াতে। আপনাকে একটু আগে দেখানো ছবিটাও সেখানেই তোলা। পেছনের সিঁড়িটা দেখুন একবার, একদম এক। কিছু বলছে না ওসামু ননোগুচি। আমার দলের বেশ কয়েকজন তদন্ত কর্মকর্তা রেস্ট এরিয়াটা চিনতে পেরেছে। তাদের কাছ থেকে এই কথা শুনে শিজাকু প্রিফেকচারের পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি আমরা। তারাই একদম সঠিক জায়গাটা খুঁজে পেতে সাহায্য করে আমাদের। বাথরুমের ছবিগুলোর ব্যাপারে কিছু না বলতে পারলেও ফুজি পর্বতের ছবিগুলোর ব্যাপারে তো কিছু না কিছু মনেই আছে আপনার। ওগুলো আপনার অ্যালবাম থেকেই পেয়েছি আমরা। আচ্ছা বলুন তো, এই ছবিগুলো রাখলেও হাতসুমির ছবিটা আপনি অ্যালবামে রাখেননি কেন? সরি, এই ছবিগুলোর কথা মাথাতেই ছিল না আমার। ইচ্ছেকৃত বোকা সেজে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে। আরও একটা ছবি আছে আমার কাছে বলে শেষ ছবিটা জ্যাকেটের পকেট থেকে বের করলাম আমি। এই ছবিটাই হাতসুমির মার কাছ থেকে ধার নিয়েছিলাম আমরা। এখানে কিছু একটা নিশ্চয়ই আপনার পরিচিত ঠেকবে। ছবিটার দিকে তাকাতে দেখলাম তাকে। তিনজন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে আছে সেখানে। একটু হলেও বড় হয়ে যেতে দেখলাম ননোগুচির চোখ জোড়া। মিস্টার ননোগুচি, সরি, আপনি কি বলতে চাইছেন তা বুঝতে পারছি না। ফ্যাসফেসে শোনাচ্ছে তার কণ্ঠস্বর। আসলেই মাঝের জন যে হাতসুমি হিদাকা, সেটা তো বুঝতে পারছেন। ননোগুচির নীরবতাকে সম্মতি হিসেবে ধরে নিলাম। তার পরনের অ্যাপ্রনটা দেখুন, দাবার ছকের মতো নকশা যেটার। আপনার অ্যাপার্টমেন্টে ঠিক এরকম একটা অ্যাপ্রনই পেয়েছিলাম আমরা। তো তো ওনার ছবি নিজের কাছে রাখার যেন তেন একটা ব্যাখ্যা দিয়ে পার পেয়ে গেলেন। কিন্তু অ্যাপ্রনটা নিজের কাছে রাখার ব্যাপারে কি বলবেন? আপনার সাথে হাতসুমি হিদাকার কোনো সম্পর্ক ছিল কি না? গঙিয়ে উঠল ননোগুচি। দয়া করে সত্যটা খুলে বলুন। আপনাকে আগেও বলেছি, যত লুকোবেন তত গভীরে গিয়ে ঘাঁটতে হবে আমাদের। আর এটা মাত্র সময়ের ব্যাপার যে সংবাদ মাধ্যমের কেউ কিছু একটা জেনে কাল্পনিক রিপোর্ট ছেপে ফেলল। এমনটা নিশ্চয়ই কাম্য নয় আপনার। আমাদের এখনই সব খুলে বলুন, তাহলে আর ওরকম কিছু হবে না। আমার কথা আদৌ তার মনে কোনো প্রভাব ফেলল কি না বোঝা যাচ্ছিল না। শুধু এটুকু বুঝতে পারছিলাম যে ভীষণ দোটানায় পড়ে গেছে সে। অবশেষে মুখ খুলল। আমার আর হাতসুমির মধ্যে যাই ঘটুক না কেন, তার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। এ কথা পরিষ্কার বলে দিতে চাই আপনাদের। এতক্ষণে কাজের কথা বলছে সে। তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে ওনার সাথে আপনার সম্পর্ক ছিল। এটাকে ঠিক সম্পর্ক বলা যায় কি না তা জানি না। কিছু সময়ের জন্য আমরা একে অপরের
একটু কাছাকাছি হয়েছিলাম, কিন্তু আবেগটুকু ফিকে হয়ে যেতেও সময় লাগেনি। আরম্ভটা হয়েছিল কখন আমার ঠিক মনে নেই। হিদাকাদের ওখানে যাওয়া আসা শুরু করার 5-6 মাসের মধ্যে হয়তো। খুব জ্বরে পড়েছিলাম সেবার। হাতসুমি আমাকে দেখতে আসতো মাঝে মাঝে। ওভাবেই শুরু। কতদিন চলেছিল এসব? 2-3 মাস। যেমনটা বললাম, দুজনই খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি এসব ক্ষেত্রে। যেমনটা হয়, প্রথম দিকে খুব জোশ থাকে, এরপর উত্তাপ হারায় সম্পর্ক। কিন্তু এরপরেও তো হিদাকাদের সাথে সম্পর্ক রাখেন আপনি। অন্য কেউ হলে তো দূরে দূরে থাকতো। এমন কিন্তু নয় যে আমাদের মধ্যে সম্পর্কটা বিষিয়ে উঠেছিল। একে অপরকে দেখতে পারতাম না। ব্যাপারটা নিয়ে কথা বলি আমরা। সিদ্ধান্ত নেই যে সম্পর্কটা আর আগে বাড়ানো উচিত হবে না। তবে সেটা যে পুরোপুরি সম্ভব হয়েছিল তা বলবো না। ওদের বাড়িতে গেলে একজন আরেকজনের দিকে তাকাতাম, তবে বেশিরভাগ সময়েই বাইরে থাকতো ও। ইচ্ছাকৃতভাবেই এড়ানোর চেষ্টা করতো আমাকে। ও সেই সময় দুর্ঘটনার সম্মুখীন না হলে আমি নিজেই যাওয়া আসা বন্ধ করে দিতাম হয়তো। একবার মুখ খোলার পর আর থামছে না ননগুচি। কিছুক্ষণ আগের সেই ভয় বা দ্বিধার ছিটে ফোঁটাও উপস্থিত নেই। তার অভিব্যক্তি খেয়াল করলাম আমি। বোঝার চেষ্টা করছি সে কতটুকু সত্য বলছে আর কতটুকু মিথ্যে। যদিও চেহারায় মিথ্যে বলার কোনো ছাপ আপাত দৃষ্টিতে চোখে পড়ছে না, কিন্তু আশ্চর্য রকমের শান্ত মনে হচ্ছে তাকে। অ্যাপ্রনটার পাশাপাশি একটা নেকলেস আর ট্রাভেল এজেন্সির ফর্মও পেয়েছি আমরা। মাথা নেড়ে সায় দিল সে। একসাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম আমরা, কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। কেন? কারণ আমাদের মনে হয়নি কাজটা ঠিক হবে, এটাও বলতে হবে। আর নেকলেসটা, যেমনটা আপনারা সন্দেহ করছেন, ওটাও ওকে দেওয়ার জন্যই কিনেছিলাম, কিন্তু সিদ্ধান্ত বদল করি শেষ মুহূর্তে, অন্যান্য পরিকল্পনাগুলোরই মতন। আপনার কাছে কি হাতসুমি হিদাকার আর কিছু আছে? কিছুক্ষণ ভাবল ওসামু ননগুচি। একটা নেকটাই খুঁজে পাবেন আমার ড্রয়ারে। ওটা ছিল ওর পক্ষ থেকে দেয়া উপহার। এছাড়া কাবার্ডে একটা মেইসান চায়ের কাপ আছে। আমার বাসায় এলে ওটা ব্যবহার করতো ও। কাপটা আমরা একসাথে গিয়ে কিনেছিলাম। কোত্থেকে কিনেছিলেন? গিঞ্জার কোথাও থেকে, কিন্তু দোকানটার নাম বা অবস্থান মনে নেই আমার। পরের প্রশ্নটা জিজ্ঞেস করার আগে নিশ্চিত হলাম যে ডিটেকটিভ মাকিমুরা তথ্যটা টুকে নিয়েছে। আপনি বোধহয় এখনো হাতসুমি হিদাকাকে ভুলতে পারেননি, তাই না? ভুলিনি, কিন্তু এসব অনেক আগের বিষয়। তাহলে স্মৃতিচিহ্নগুলো এত যত্ন করে রেখে দেবার কারণ কি? এত যত্ন করে রেখে দিয়েছি, এটা একটু বেশি বেশি বলে ফেলছেন। ওগুলো কখনো ফেলে দেয়া হয়নি, এটুকুই। আর ছবিটা বুকমার্ক হিসেবে যেটা ব্যবহার করছিলেন, সেটাও ফেলে দেওয়ার কথা ভুলে গেছেন? এই প্রশ্নটার জবাব দিতে বেগ পেতে হলো ননগুচিকে। কিছুক্ষণ পর মুখ খুলল সে। আপনারা যা খুশি ভেবে নিতে পারেন, খুনের সাথে এসবের কোনো সম্পর্ক নেই। আপনি নিশ্চয়ই মিস্টার সেকিকাওয়ার উপর অনেক রেগে আছেন।
এটা আবার কে? তাতসুও সেকিয়াওয়া, নামটা তো শুনেছেন নিশ্চয়ই। না, কখনো শুনিনি। তার এই জবাবেরই অপেক্ষা করছিলাম আমি। এবার বললাম, হাতসুমিকে যে ট্রাকটা ধাক্কা দিয়েছিল সেটা উনিই চালাচ্ছিলেন। ননগুচিকে দেখে মনে হলো ভীষণ অবাক হয়েছে। ওহ, এই নাম ছিল লোকটার? আপনি যেহেতু লোকটার নামও জানেন না, তাহলে কি আমরা ধরে নেব তার প্রতি আপনার কোনো রাগ নেই? না, ওরকম কিছু না। রাগ তো অবশ্যই আছে, নামটা ভুলে গিয়েছিলাম আর কি। তাছাড়া রাগ করলে তো আর ওকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। আপনি ড্রাইভারের উপর রাগ করে নেই, এর অর্থ কি এটা হতে পারে যে আপনি ধরেই নিয়েছিলেন যে ঘটনাটা আত্মহত্যা? বিস্ফোরিত নয়নে আমার দিকে তাকালো ননগুচি। এ কথা কেন বলছেন? কারণ আপনি একজনকে এই কথা বলেছিলেন। আমি বোধহয় যথেষ্ট হেয়ালি করতে পারিনি, কারণ ননগুচির চেহারা দেখে মনে হচ্ছে সে বুঝে গেছে কার কথা বলছি। দেখুন, আসলে আবেগের বশে কথাটা বলে ফেলেছিলাম, খুব বেশি ভাবনা চিন্তা করিনি। এটাকে ধরে বসে থাকবেন না দয়া করে। সে যাই হোক, আমি কারণটা জানতে চাইছি। ভুলে গেছি, আপনাকে যদি এখন আমি 5 বছর আগেকার ছোট কোনো কথার ব্যাখ্যা জিজ্ঞেস করি, আপনি নিজেও বলতে পারবেন না। এরপর আর কথা বাড়ালাম না, তবে বের হয়ে আসার আগে ননগুচিকে বলে দিলাম যে শীঘ্রই আবার দেখা হবে আমাদের। ব্যক্তিগতভাবে মনে মনে আমি খুশিই ছিলাম। তার সাথে কথোপকথনে এটুকু মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে সে আসলেই ধরে নিয়েছে হাতসুমি আত্মহত্যা করেছে।